আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি। তো অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি লেকচারটা শুরু করার আগে আমাদেরকে অ্যাড্রেনার্জিক ফিজিওলজির যেই পার্টটা আছে জাস্ট সেটাকে 1-2 মিনিটে যদি রিক্যাপ না করি তাহলে আমাদের অ্যাড্রেনার্জিক জিনিসটা পুরোটা ক্লিয়ার হবে না। তো আমরা অ্যাড্রেনার্জিক বা অটোনমিক ফিজিওলজিতে আমরা চলে যাচ্ছি সরাসরি। অটোনমিক ফিজিওলজি মানে কি? অটোনমিক যে নার্ভাস সিস্টেম সেটা ছিল হচ্ছে আমাদের বডির যে অর্গানগুলো আমাদের কন্ট্রোলের বাহিরে, নিচ থেকে এরা কন্ট্রোলড হয় ব্রেইন দ্বারা, ওই অংশটাকে আমরা কী বলি? অটোনমিক ফার্মাকোলজি। সেটার দুইটা অংশ ছিল, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ছিল হচ্ছে যে বডি যখন একটা ইমার্জেন্সি কন্ডিশনে পড়ে তখন বডির যেই নার্ভের ব্রেনের যে অংশটা বা ব্রেনের নার্ভাস সিস্টেমের যেই নার্ভগুলো হচ্ছে আমাদের বডিটাকে তখন মেনটেন করে ওই ইমার্জেন্সি সিচুয়েশনে, ওটাকে আমরা বলি হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর যেটা হচ্ছে আমাদের বডি নর্মাল যে কন্ডিশনে থাকে, জাস্ট আমরা ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি বা নর্মাল যে ডেইলি ওয়ার্কিংসগুলো করি, ওই সময় যে নার্ভগুলো অ্যাক্টিভ থাকে ওই নার্ভগুলোর যেই সিস্টেম ওটাকে আমরা বলি হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। মানে ওটা হচ্ছে নর্মাল জিনিস, রেস্টিং কন্ডিশন। আর সিম্প্যাথেটিকটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন। তো ইমার্জেন্সি কন্ডিশনে বডির ওই নার্ভাস সিস্টেমগুলো কাজ করে তখন দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে হয় ফ্লাইট মানে পালিয়ে যাবে, আর নতুবা ফাইট যে সে লড়াই করে টিকে থাকবে, যে কোনো একটা জিনিস করবে। তো আমাদের আজকের পড়াটা মূলত হচ্ছে এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পার্টটা বা অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম। আমরা একটু দেখি। প্রথমত আমাদের এটা যদি একটা ব্রেইন হয়, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেইনের হাইপোথ্যালামাস হচ্ছে বেসিক্যালি এই অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে কন্ট্রোল করে, পুরো অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে কে? হাইপোথ্যালামাস। এখন হাইপোথ্যালামাস থেকে হচ্ছে নিউরনগুলো সরাসরি ব্রেইন থেকে ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে বের হতে পারে অথবা স্পাইনাল নার্ভের মাধ্যমেও বের হতে পারে। তো স্পাইনাল নার্ভের মাধ্যমে স্পাইনাল নার্ভ কয়টা আছে, রিজিয়ন কয়টা আছে? প্রথমত সার্ভাইকাল রিজিয়ন, তারপর থোরাসিক, লাম্বার অ্যান্ড স্যাক্রাল। ঠিক আছে। এখন বডির এই লাম্বার অ্যান্ড থোরাসিক অ্যান্ড লাম্বার রিজিয়ন, এই রিজিয়নটাকে আমরা বলি থোরাকো লাম্বার রিজিয়ন। কি? থোরাকো লাম্বার। এই থোরাকো লাম্বার এই জায়গা থেকে যে নিউরনগুলো বের হয়, এই নিউরনগুলোই হচ্ছে মূলত সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ইমার্জেন্সি কন্ডিশনটাকে মেনটেন করে। তো এরা স্পাইনাল কর্ড থেকে বের হয়েই একটা গ্যাংলিয়া আছে, ওইটাতে গিয়ে শেষ হয়। ওটাকে আমরা কী বলি? সিম্প্যাথেটিক চেইন। আমাদের বডির দুই পাশে সিম্প্যাথেটিক চেইন আছে। এই সিম্প্যাথেটিক চেইনের এখানে এসে নার্ভটা শেষ হয় এবং সেখান থেকে ফার্দার আরেকটা নিউরন শুরু হয়ে ইফেক্টর অর্গানে গিয়ে শেষ হয়। সাপোজ এটা হার্টে গিয়ে শেষ হচ্ছে। আর তাহলে এটাকে আমরা কী বলি? থোরাকো লাম্বার আউটফ্লোটাকে আমরা বলি সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক। ঠিক আছে। আর এটা হচ্ছে স্যাক্রাল। আর ব্রেইন থেকে যে স্পাইনাল নার্ভগুলো, ক্রেনিয়াল নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো সহ যেই নিউরনগুলো আসে সেখান থেকে, এগুলোকে আমরা বলি হচ্ছে, এরা হচ্ছে ক্রেনিওস্যাক্রাল। একসাথে আমরা এদেরকে কী বলি? ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। এরা কি করে? এরা হচ্ছে বডির প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে মেনটেন করে। প্যারাসিম্প্যাথেটিক। ক্লিয়ার? এরা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে করবে। এখন এখানে আমাদের এরা তো নার্ভটা বললাম, নার্ভ কি সরাসরি কন্ট্রোল করতে পারে? নার্ভ কিসের মাধ্যমে কন্ট্রোল করে? নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে সেই ইনফরমেশনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে বা পুরো জিনিসটাকে, বডিটাকে কন্ট্রোল করে। তাহলে এখন আমরা কী পড়বো? নিউরো ট্রান্সমিটার। এখন নিউরো ট্রান্সমিটার হচ্ছে অল নার্ভাস সিস্টেমের জন্য, পুরো হোল বডির নার্ভাস সিস্টেমের জন্য। এই যে সিম্প্যাথেটিক চেইনের আগের যে অংশটা ব্রেইন এবং স্পাইনাল কর্ড পর্যন্ত, এই অংশটাকে আমরা বলি হচ্ছে প্রি গ্যাংলিয়ন। যেহেতু তাহলে প্রি গ্যাংলিয়নিক নার্ভাস সিস্টেম বা প্রি গ্যাংলিয়নিক অংশ। ঠিক আছে কিনা? গ্যাংলিয়নিক। আর গ্যাংলিয়ার পরের যেটা সেটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। কি? পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ বা নিউরন, গ্যাংলিয়নিক। ঠিক আছে। এখন প্রি গ্যাংলিয়নিক নিউরন ইন কেস অফ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক, বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক দুইটার ক্ষেত্রেই হচ্ছে যে নিউরোট্রান্সমিটারটাকে ইউজ করে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। কি? অ্যাসিটাইল কোলিন। তার মানে অ্যাড্রেনার্জিক অ্যান্ড কোলিনার্জিক, যাই বলি না কেন, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক যাই বলি না কেন, ইমার্জেন্সি কন্ডিশন অ্যান্ড রেস্টিং কন্ডিশন যাই বলি না কেন, এই সব নিউরনগুলা মানে গ্যাংলিয়ার আগের পর্যন্ত যতগুলো নিউরন আছে সবাই হচ্ছে অ্যাসিটাইল কোলিনটাকে ইউজ করে হচ্ছে তাদের ইনফরমেশনটা এক জায়গায়, এক নিউরন থেকে আরেক নিউরনে পাস করে। তাহলে এরা সবাই হচ্ছে কোলিনার্জিক নিউরন। এরা সবাই কি? কোলিনার্জিক নিউরন।
যেহেতু তারা অ্যাসিটাইল কোলিনটাকে নিউরোট্রান্সমিটার হিসেবে ইউজ করে, দ্যাটস তারা কোলিনার্জিক নিউরন। আর পোস্ট সিন্যাপটিক বা পোস্ট গ্যাংলিওনিক নিউরনের ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক যারা আছে এরা এরা এখানেও কি ইউজ করে, এরা এখানেও অ্যাসিটাইল কোলিনটাকে হচ্ছে নিউরোট্রান্সমিটার হিসেবে ইউজ করে। বাট অ্যাড্রিনার্জিক যে নিউরনগুলো আছে বা ইমার্জেন্সি কন্ডিশনের সময় যে নিউরনগুলো অ্যাক্টিভ হয় সিম্প্যাথেটিক নিউরন, এরা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক নিউরনগুলো তাদের কাজটা করে হচ্ছে যে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাড্রিনার্জিক নিউরোট্রান্সমিটার। তিনটা অ্যাড্রিনার্জিক নিউরোট্রান্সমিটার, কয়টা? তিনটা। একটা হচ্ছে এপিনেফ্রিন, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাড্রেনালিন, এটার আরেকটা নাম কি? অ্যাড্রেনালিন। তারপর হচ্ছে নর এপিনেফ্রিন, অথবা এটাকে কি বলা হয়? নর অ্যাড্রেনালিন। কি বলা হয়? নর অ্যাড্রেনালিন। আর 3 নম্বর হচ্ছে ডোপামিন। কি? ডোপামিন। ঠিক আছে, এখন কি কি বললাম? এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন অ্যান্ড ডোপামিন। তাহলে এই 3টা নিউরোট্রান্সমিটার দিয়েই হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম তার হোল ফাংশনটা করে থাকে। এখন আমরা ফার্মাকোলজি বোঝার জন্য আমাদের এই 3টা নার্ভের কাজ বোঝা লাগবে, এই 3টা নিউরোট্রান্সমিটারের কাজ বোঝা লাগবে, এদের স্ট্রাকচার বোঝা লাগবে, এদের সিনথেসিস প্রসেস বোঝা লাগবে। তাহলে আমরা হচ্ছে বাহির থেকে ড্রাগস দিয়ে এই কাজগুলো, এই নিউরোট্রান্সমিটারের কাজগুলো করাতে পারবো অথবা ব্লক বা বন্ধ করাতে পারবো। আমরা সরাসরি সিনথেসিসে চলে যাচ্ছি। তো প্রথমত আমরা আগের স্লাইড একটু দেখি। দেখো, এই যে নিউরনটা, আমরা এটাকে বড় করে দেখব যে পোস্ট গ্যাংলিওনিক যে নিউরনটা আছে ইফেক্টর সাইটে গিয়ে যেটা শেষ হচ্ছে এই সিন্যাপস, তাহলে এটা তো একটা সিন্যাপস, তাই না? যে নার্ভ এবং ইফেক্টর অর্গানের মাঝখানে যে সিন্যাপস, এটাও তো একটা সিন্যাপস। তাহলে এই সিন্যাপসটাকে আমরা এখন বড় করে এখানে দেখব। তো আমরা এখন দেখব হচ্ছে অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির যে 3টা নিউরোট্রান্সমিটার, এদের সিনথেসিস প্রসেস এবং তাদের স্ট্রাকচার এবং তাদের ফেটগুলো। তো 3টা জিনিস কী কী? 3টা অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির 3টা নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন এবং 3 নম্বর হচ্ছে ডোপামিন। এখন এই অ্যাড্রেনালিনের আরেক নাম হচ্ছে এপিনেফ্রিন, তাই তো? এখন এই 3টার মধ্যে সবচেয়ে বেশি বডি ইউজ করে কোনটাকে? সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে 80% কেজে বডি ইউজ করা হচ্ছে নর এপিনেফ্রিনটাকে। 80% কেজি, মানে আমরা যে এই যে এতক্ষণ ধরে আমরা যে অ্যাড্রেনার্জিক নার্ভ টার্মিনালগুলো পড়লাম, সব জায়গাতে যতগুলো বডির যত জায়গাতে অ্যাড্রেনার্জিক নার্ভ টার্মিনাল আছে সব জায়গাতে সে বেসিক্যালি তৈরি করে কোনটা? নর এপিনেফ্রিন। তবে অ্যাড্রেনালিন তৈরি করা হচ্ছে 20% কেজে, তবে সেটা নার্ভ টার্মিনালে না, সেটা তৈরি হয় হচ্ছে আমরা যে কিডনি আছে, আমরা জানি আমাদের কয়টা কিডনি? 2টা, একটা রাইট কিডনি, একটা লেফট কিডনি। রাইট এবং লেফট কিডনির উপরে আমরা জানি আমাদের একটা কি আছে? টুপির মতো করে একটা গ্ল্যান্ড আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড। সেই সুপ্রারেনাল গ্ল্যান্ডে হচ্ছে কি তৈরি হয়? এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিনটা তৈরি হয়। ঠিক আছে, তো সেখান থেকে সে তৈরি হয়ে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পুরো হোল বডিতে ছড়ায় পড়ে। তো হোল বডিতে ছড়ায় পড়ার পরে তার হোল বডিতে যত জায়গায় অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আছে তত জায়গায় সে ফাংশন করে, বা অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম দরকার আছে তত জায়গায় সে কাজ করে। তার আমাকে বলো তো কোনটা সবচেয়ে বেশি ইফেক্ট দিবে বা কোনটার ইফেক্ট বেশি হবে? অ্যাড্রেনালিন নাকি নর অ্যাড্রেনালিন? কোনটার ইফেক্ট ওভারঅল হোল বডিতে বেশি হবে? তাহলে নর অ্যাড্রেনালিন যে নার্ভ টার্মিনালে তৈরি হয় সেখানেই থাকে, জাস্ট নার্ভ টার্মিনাল যেখানে আছে সেখানেই তৈরি হয়, সেখানেই কাজ করে, সেখানে কি হয়? মানে ফেট হয়ে যায়, তার মেটাবলিজম বা অন্যান্য জিনিসগুলো হয়ে যায়। কিন্তু নর অ্যাড্রেনালিন যেটা, সেটা ব্লাড সুপ্রারেনাল গ্ল্যান্ডে তৈরি হয়ে পুরো হোল বডিতে ডিফিউজড একটা অ্যাকশন দেয়, ম্যাসিভ একটা অ্যাকশন দেয়। এই জন্য ওটা খারাপ, ওটা স্পেসিফিক না। স্পেসিফিক কোনটা? নর এপিনেফ্রিন। এই জন্য বডি এটাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকে। আর ডোপামিন এটা হচ্ছে খুব কম জায়গাতে তৈরি হয়, ব্রেইনের ক্ষেত্রে এবং ব্লাড ভেসেলের ক্ষেত্রে, এই 2টা জায়গার ক্ষেত্রে খুবই সীমিত পরিমাণে তৈরি হয়, এই জন্য এটা পার্সেন্টেজে আসেও নাই। তো এখন আমরা যদি পুরো সিনথেসিস প্রসেসটাকে দেখি একটু। প্রথমত ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা নার্ভ টার্মিনাল, এটা একটা নার্ভ টার্মিনাল যদি হয়, নার্ভ টার্মিনাল এখানে। আর এটা হচ্ছে সিন্যাপস, এটা হচ্ছে তার পোস্ট সিনেপটিক ইফেক্টর ম্যামব্রেন, পোস্ট সিনেপটিক ম্যামব্রেন আর কি, যেখানে হার্ট হতে পারে, লাংস হতে পারে, যেটা একটু আমরা দেখালাম। তো এখানে আমরা প্রথমত আমরা যে খাবারের মাধ্যমে কি খাই? আমরা খাবারের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন খাই। এই প্রোটিনগুলো স্টোমাকের এখানে এসে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। সেই একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে টাইরোসিন, তার মাঝে একটা অ্যামিনো অ্যাসিড কি? টাইরোসিন। এই টাইরোসিনটা হচ্ছে নার্ভ টার্মিনালের এখানে এসে একটা ট্রান্সপোর্টার আছে, সেই ট্রান্সপোর্টারের নাম হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট
টাইরোসিন মনোয়ামাইন ট্রান্সপোর্টার, সোডিয়াম ডিপেন্ডেন্ট মনোয়ামাইন ট্রান্সপোর্টারের মাধ্যমে টাইরোসিনটা কোথায় এন্টার করবে? টাইরোসিনটা হচ্ছে নার্ভ টার্মিনালে এন্টার করবে। সেই টাইরোসিনটা হচ্ছে টাইরোসিন হাইড্রোক্সিলেজ। কি? টাইরোসিন হাইড্রোক্সিলেজ। এই এনজাইমের প্রভাবে ডোপাতে কনভার্ট হবে। কিসে? ডোপা, এল ডোপা আর কি বেসিক্যালি। এই এল ডোপাটা হচ্ছে ডোপা ডিকার্বক্সিলেজ। আমরা একটু বলি আগে টাইরোসিনের স্ট্রাকচারটা একটু আমাদের দেখতে হবে। স্ট্রাকচার না দেখলে আমরা আসলে বুঝবো না যে আসলে ঘটনাটা কী ঘটতেছে। প্রথমত টাইরোসিন হচ্ছে একটা টায়ার লাইক স্ট্রাকচার, মানে রিং লাইক স্ট্রাকচার, বেনজিন রিং বেসিক্যালি। এই বেনজিন রিংয়ের মাঝখানে একটা হচ্ছে ওএইচ আছে এখানে, আর আরেকদিকে হচ্ছে CH3 CH2 CH2 NH2 এবং COOH। এটা হচ্ছে টাইরোসিন, টাইরোসিন মলিকুল বা একটা মনোঅ্যামাইন্স। এখন এই টাইরোসিন হাইড্রোক্সিলেজ এই এনজাইমটার প্রভাবে টাইরোসিনের মধ্যে 1 এবং 2 পজিশন আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড হবে। কি অ্যাড হবে? হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড হবে। এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ এখানে অ্যাড হবে। তাহলে এটা হচ্ছে কি এখন? এটা হচ্ছে এল ডোপা। এটার নাম কি হয়ে যাচ্ছে এখন? এটা হচ্ছে এল ডোপা, ঠিক আছে, বা ডোপা। এখন এই ডোপাটা হচ্ছে ডোপা ডিকার্বক্সিলেজ। কি? ডোপা ডিকার্বক্সিলেজ। এই এনজাইম আর একটা এনজাইমের প্রভাবে এই ডোপামিনটা হচ্ছে একটা জিনিস হারাই ফেলবে, সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। ডিকার্বক্সিলেজ, যে কার্বক্সিল গ্রুপটাকে সে হারাবে। তাহলে কার্বক্সিল গ্রুপটা হারালে সে কি হয়ে যাবে? এই যে কার্বক্সিল গ্রুপটাকে আমরা সরাই দিচ্ছি, কার্বক্সিল গ্রুপ হারাই ফেললো। এখন সেটার নাম কি? ডোপামিন। এখন এটার নাম কি হয়ে গেল? ডোপামিন। এটা হচ্ছে এখন ডোপামিন হয়ে গেল, ডোপামিন, ঠিক আছে। এখন এই ডোপামিনটা হচ্ছে এখানে আমরা জানি যে নার্ভ টার্মিনালের এখানে প্রচুর পরিমাণে কি থাকে? প্রচুর পরিমাণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে। এই মাইটোকন্ড্রিয়াগুলোর গায়ের মাঝে একটা এনজাইম লেগে থাকে। এনজাইমটার নাম হচ্ছে মনোঅ্যামাইন অক্সিডেজ। কি? মনোঅ্যামাইন অক্সিডেজ, MAO, মনোঅ্যামাইন অক্সিডেজ। এই প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়ার এনজাইমগুলো ডোপামিনটাকে ভেঙে ফেলে। কারণ কি? ডোপামিন একটা মনোঅ্যামাইন্স, এটা একটা মনোঅ্যামাইন, তাই মনোঅ্যামাইন অক্সিডেজ করে সে ভেঙে ফেলবে। দ্যাটস ওয়াই ডোপামিনটা হচ্ছে নার্ভ টার্মিনালের সাইটোপ্লাজমে থাকে না। এ সরাসরি কোথায় এন্টার করে? এ হচ্ছে সরাসরি এখানে একটা ভেসিকেল থাকে, এই ভেসিকেলের ভিতরে এন্টার করে। ভেসিকেলের মধ্যে এখানে ট্রান্সপোর্টার থাকে। ভেসিকেলের এই জায়গাটা কি থাকে? ট্রান্সপোর্টার থাকে। এই ট্রান্সপোর্টারের নাম হচ্ছে ভেসিকেল মনোঅ্যামাইন ট্রান্সপোর্টার। নাম কি? ভেসিকেল মনোঅ্যামাইন ট্রান্সপোর্টার। এই ভিম্যাট এই ট্রান্সপোর্টারের মাধ্যমে সে কোথায় ঢুকবে? ঢুকে যাবে হচ্ছে ভেসিকেলে, প্রিসিনেপটিক নার্ভের এখানে ভেসিকেলে ঢুকে যাবে। এখন এই ভেসিকেলের মধ্যে আমরা ভেসিকেলটাকে একটু বড় করে আঁকতেছি এখানে। এই ভেসিকেলের মধ্যে না এই ডোপামিনটা ঢুকে গেল। ঢোকার পরে ডোপামিন থেকে এখন কি হবে? ডোপামিন। তাহলে আমরা একটা পেয়ে গেলাম যে ডোপামিনটাকে কীভাবে তৈরি হয়। ডোপামিন তৈরি হয়ে গেল। এখন এই ডোপামিন যেই যে নার্ভের জন্য দরকার, সেই নার্ভের ক্ষেত্রে ডোপামিনটা সরাসরি এই ভেসিকেল থেকে সিনাপসে চলে আসবে। সিনাপসে এসে তার রিসেপ্টরে কাজ করবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডোপামিন দরকার হয় না, সেই জন্য ডোপামিনটা কিসে কনভার্ট হয়? এখানে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ একটা এনজাইম আছে। ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের প্রভাবে এই ডোপামিনটা হচ্ছে এপিনেফ্রিনে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? এপিনেফ্রিনে কনভার্ট হয়। এখন এই ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এই এনজাইমটা এই স্ট্রাকচারের উপর কী ঘটনা ঘটায়? এই এনজাইমটা হচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। দেখো এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। তাহলে বিটা ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এখানে একটা কি যুক্ত করবে? OH যুক্ত করবে। এখন এটার নাম কি হয়ে গেল? এপিনেফ্রিন হয়ে গেল। এটাই হচ্ছে এপিনেফ্রিন। তাহলে এপিনেফ্রিনটা এখন হচ্ছে নর্মালি হচ্ছে বিভিন্ন নার্ভ টার্মিনালে এই এপিনেফ্রিনটাই হচ্ছে এখানে জমা থাকবে, ঠিক আছে। এখন এই এপিনেফ্রিনটা যখন দরকার হবে তখন সে রিলিজ করবে, কিন্তু যখন তার দরকার হবে না তখন বিশেষ করে অ্যাড্রেনাল মেডুলার ক্ষেত্রে, সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে এই এপিনেফ্রিনটা ফার্দার আরেকটা এনজাইমের প্রভাবে, এনজাইমটার নাম হচ্ছে মিথাইল ট্রান্সফারেজ, ফিনাইল অ্যালানিন মিথাইল ট্রান্সফারেজ। মিথাইল ট্রান্সফারেজ এই এনজাইমের প্রভাবে এই জায়গাতে, তাহলে মিথাইল ট্রান্সফারেজ এই জায়গাতে কি হয়? এই জায়গাতে হচ্ছে জাস্ট এই গ্রুপের মাঝে আরেকটা কি যুক্ত হয়? মিথাইল গ্রুপ যুক্ত হয়। কি যুক্ত হয়? মিথাইল গ্রুপ। তাহলে মিথাইল গ্রুপ যুক্ত হয়ে গেলে এখন ওটার নাম কি হয়ে যায়? এটাই হচ্ছে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পুরো সিনথেসিস প্রসেস, যে আমরা সিনথেসিসটা বোঝালাম। এখন এই তিনটা জিনিসকে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, এই তিনটা জিনিসকে আমরা একসাথে কি বলি? ক্যাটেকোলামাইন্স। কি? ক্যাটেকোলামাইন্স। কেন এদেরকে ক্যাটেকোলামাইন্স বলি বলো তো? কারণ এদের ক্যাটেকল একটা রিং আছে এবং অ্যামাইন একটা গ্রুপ আছে, এই জন্য তাদেরকে আমরা কি বলি? ক্যাটেকোলামাইন্স বলি। ক্যাটেকল রিং কাকে বলি? ক্যাটেকল রিং হচ্ছে এই যে জিনিসটা এটাকে পুরোটাকে আমরা কি বলি? ক্যাটেকল রিং। মানে বেনজিন
বেনজিন রিংয়ের মধ্যে 1 and 2 পজিশনে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে এটাকে বলা হয় ক্যাটেকল, এবং যেহেতু অ্যামিন গ্রুপ আছে এই জন্য এটাকে কি বলা হয় ক্যাটেকোলামাইন্স। তাহলে ক্যাটেকল রিং, ক্যাটেকল নিউক্লিয়াস এবং অ্যামাইন গ্রুপ both are present in these three structures, that's why they are called কি, that's why they are called catecholamines। এখন এটা হচ্ছে আমরা সিনথেসিস গেল, এখন আমরা পড়বো হচ্ছে রিলিজ প্রসেস। তো প্রথমত এখানে কি হয়, ভেসিকেলের মধ্যে ক্যাটেকোলামাইন্স আছে, এদিক দিয়ে কি আসবে, এদিক দিয়ে একটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল আসবে, সোডিয়াম ঢুকবে, পটাশিয়াম বের হবে, ডিপোলারাইজেশন হবে, ডিপোলারাইজেশন হলে সোডিয়াম গেটেড বা ভোল্টেজ গেটেড একটা ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, কি হবে ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম 2+ প্রিসিনেপ্টিক নার্ভ টার্মিনালে ঢুকবে, ঢোকার সাথে সাথে ক্যালসিয়াম চ্যানেল কী করবে, এই মেমব্রেনের সাথে, এই মেমব্রেনের এখানে ভেসিকেলার এখানে একটা প্রোটিন আছে, মেমব্রেন প্রোটিন আছে, এই মেমব্রেন প্রোটিনটাকে আমরা কি বলি, এই মেমব্রেন প্রোটিনটাকে আমরা বলছি যে সাইনেপ্টোব্রেভিন, সাইনেপ্টোব্রেভিন। আর এটার অ্যাগেনস্টে এখানে একটা কি আছে, প্রোটিন আছে সাইনেকটিনস, সাইনটেক্সিন। এখন এই ক্যালসিয়ামটা হচ্ছে এই সাইনটেক্সিনের এখানে এসে বাইন্ড করে সাইনটেক্সিনের যে পর্দাগুলো আছে এগুলোকে সরাই দিবে, দূরে সরাই দিবে, দূরে যখন সরাই নেবে তখন এই সাইনেপ্টোব্রেভিনগুলো সরাসরি সহজে কার সাথে, সাইনেপ্টিনসের সাথে বাইন্ড করে এখানে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়, এক্সোসাইটোসিস, থ্রো এক্সোসাইটোসিস প্রক্রিয়া এখানে কি হবে, এই যে নিউরোট্রান্সমিটারগুলোকে রিলিজ দিবে, নরএপিনেফ্রিনটাকে রিলিজ দিবে, সাধারণত নরএপিনেফ্রিনই হয়। তাহলে আমি বাকি জিনিসগুলো একটু মুছে ফেলতেছি। ওকে, তাহলে এই যে সাইনেপটিনস নিউরোট্রান্সমিটার আসলো, নিউরোট্রান্সমিটার আসার পরে এবার হচ্ছে পোস্ট সিনেপটিক মেমব্রেনে তারা কি করবে, তাদের জন্য কিছু রিসেপ্টর থাকবে, এই রিসেপ্টর এবং রিসেপ্টর থাকবে, এই রিসেপ্টরগুলোর সাথে তারা বাইন্ড করে তাদের ফার্দার অ্যাকশন দিবে, ফার্দার অ্যাকশন হবে। তার ফার্দার অ্যাকশনের জন্য তার কী কী রিসেপ্টর থাকে, অ্যাড্রেনার্জিক, পুরো হোল অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমের জন্য কী কী রিসেপ্টর থাকে, রিসেপ্টর থাকে হচ্ছে আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর এবং ডোপামিনার্জিক রিসেপ্টর। আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আবার 2টা, আলফা 1 অ্যান্ড আলফা 2, আর বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আবার 3টা, বিটা 1, বিটা 2 অ্যান্ড বিটা 3। আর ডোপামিনার্জিক রিসেপ্টর কয়েকটাই আছে, সেটা আমরা পরে পড়বো, এটা আমাদের এই অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির জন্য নট মাচ ইম্পর্টেন্ট। এখন দেখো আলফা 1 আলফা 2, এখানে আলফা 1 ধরে নিলাম, এটা হচ্ছে বিটা 1 আর এটা হচ্ছে বিটা 2। তার আলফা 1 অ্যান্ড বিটা 2 দুইটা হচ্ছে GQ কাপল প্রোটিন রিসেপ্টর, মানে এটা GQ প্রোটিনকে স্টিমুলেট করবে, আর বিটা 1টা হচ্ছে জি স্টিমুলেটেড প্রোটিনকে স্টিমুলেট করে সে তার ফার্দার ফাংশন দিবে। কিন্তু এটা তার হচ্ছে যে তার একটা কাজ কি, একটা কাজ করে আমরা কি পেলাম, একটা কাজ পেলাম হচ্ছে, একটা কাজ হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে রিলিজের পরে এক নম্বর কাজ কি, ইফেক্ট দিবে থ্রো ইফেক্টস থ্রো রিসেপ্টর, ইফেক্টস থ্রো রিসেপ্টর, ঠিক আছে কিনা, এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে একটা ইফেক্ট দিবে। আর 2 নম্বর কাজ, এর মাঝে 90% নরএপিনেফ্রিন কী করে, আবার এটাকে ধরে ব্যাক করে নিয়ে যায়, মানে এইগুলোকে ব্যাক করায় নিয়ে যায়, রিঅ্যাবজর্ব করে, রিঅ্যাবজর্ব যেহেতু করে, এটাতে অ্যাবজর্ব বলি না আমরা, কী বলি রিআপটেক বলে, কি রিআপটেক, এটা কোন রিআপটেক, এটা হচ্ছে রিআপটেক 1 বলা হয়, এটা কি বলা হয়, রিআপটেক 1, যে রিআপটেক 1-এর মাধ্যমে নরএপিনেফ্রিনগুলো আবার কি হবে, এই যেই নার্ভ টার্মিনাল থেকে আসছে সেই নার্ভ টার্মিনালে ব্যাক করে চলে যাবে, এটা হচ্ছে রিআপটেক 1। এখন এই রিআপটেক হওয়ার পরে আমরা বলেছিলাম যে এখানে অলরেডি আগে থেকে কি আছে, মনোঅ্যামিন অক্সিডেজ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে মনোঅ্যামিন অক্সিডেজ আছে, এই MAO এটার মাধ্যমে সে ভেঙে ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটস হয়ে সেল থেকে আবার বের হয়ে থ্রু কিডনি বডি থেকে বের হয়ে যাবে, এটা একটা হতে পারে, অথবা সেটা আবার কোথায় চলে যেতে পারে, ভেসিকেলের ভিতর এন্টার করতে পারে, ঠিক আছে। তাহলে 3 নম্বর হচ্ছে মেটাবলিজম হয়ে যাবে, কি হয়ে যাবে, মেটাবলিজম হয় কি হবে, ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটসে কনভার্ট হবে। তো মেটাবলিজম কে করে, আমরা বললাম যে একটা হচ্ছে মনোঅ্যামিন অক্সিডেজ ইন দ্য নার্ভ টার্মিনাল, আর তারপর 2 নম্বর হচ্ছে এই যে টিস্যুতে সে ইফেক্ট দিচ্ছে, সেই টিস্যুতে মাঝে মাঝে কী থাকে, একটা এই এনজাইম থাকে, সেই টিস্যুর এনজাইমটার নাম হচ্ছে COMT, ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ, তাহলে ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ, এটার মাধ্যমে সে কী হয়ে যাবে, কিছু নরএপিনেফ্রিন অথবা অ্যাড্রেনালিন, এগুলো যে অ্যাড্রেনালিন হলে তো অ্যাড্রেনালিন লাগবে, সেটাও কী হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে, এটা 3 নম্বর। 4 নম্বর কী করবে,
4 নম্বর হচ্ছে এটা হচ্ছে এই সিনাপস থেকে বের হয়ে সার্কুলেশনে ব্লাড ভেসেলসের মাধ্যমে চলে যাবে। কোথায়? সার্কুলেশনে ঢুকে যাবে। ব্লাড ভেসেলসের মাধ্যমে সে পুরো হোল বডিতে সার্কুলেট করে সার্কুলেটের মাধ্যমে কিডনি এবং লিভারে চলে যাবে। কোথায় যাবে? লিভার এবং কিডনি এই দুইটাতে জায়গায় চলে যাবে। আর এই লিভার অ্যান্ড কিডনি দুইটাতে হচ্ছে মনোঅ্যামিন অক্সিডেজ অ্যান্ড COMT এর পরিমাণটা যথেষ্ট পরিমাণ বেশি, অনেক বেশি। তাহলে সেখানে গিয়ে তারা ফার্দার মেটাবলিজম হয়ে যাবে। তাহলে এই যে সার্কুলেশনের মাধ্যমে চলে যাচ্ছে, এই সার্কুলেশনের মাধ্যমে সে পুরো হোল বডির লিভার এবং কিডনিতে চলে যাচ্ছে। লিভার এবং কিডনিতে যেটাতে চলে যাচ্ছে এটাকে আমরা বলি রিআপটেক 2। কি বলি? রিআপটেক 2। ঠিক আছে, এটা হচ্ছে রিআপটেক 2। তাহলে 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে সার্কুলেশন রিআপটেক 2 হবে। রিআপটেক 2। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর ফেট। তারপর হচ্ছে কিছু আর কি ঘটনা ঘটে, এটা হচ্ছে ফেট তার মূলত এই যে ইফেক্ট থ্রু রেসপন্স, রিআপটেক 1 মেটাবলিজম থ্রু মনোঅ্যামিন অক্সিডেজ অ্যান্ড ক্যাটাগরি মিথাইল ট্রান্সফারেজ, এবং রিআপটেক 2 এটার মাধ্যমে কোথায় যাবে? রিআপটেক 2 এর মাধ্যমে সার্কুলেশনের মাধ্যমে লিভার অ্যান্ড কিডনির পরে কোথায় যাবে? ওখানে প্রচুর পরিমাণে COMT আছে এবং মনোঅ্যামিন অক্সিডেজ আছে। যদিও CMT এর পরিমাণটাই বেশি, তাহলে সেগুলোর মাধ্যমে ভেঙে কী হবে? ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটে পরিণত হবে। ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটের নাম কি? এই দুইটা থেকেই এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন দুইটা থেকেই হচ্ছে আলটিমেটলি মানে সবার শেষের ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট হচ্ছে ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। এই ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিডটা হচ্ছে ওয়াটার সলিউবল, এটা কিডনির মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়। এখন বডিতে কোনো কারণে যদি এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের টিউমার হয়, এটাকে আমরা কি বলি? ফিওক্রোমোসাইটোমা। এই ফিওক্রোমোসাইটোমাতে হচ্ছে অ্যাড্রেনালিনের পরিমাণ বেড়ে যাবে অনেক বেশি। আর ওই অ্যাড্রেনালিনটা নার্ভ টার্মিনালে ঢুকে কাজ করার চেয়েও সে কোথায় থাকবে? সার্কুলেশনে বেশি থাকে। কারণ কি? অ্যাড্রেনালিন নার্ভ টার্মিনালে বেশি থাকে নাকি সার্কুলেশনে বেশি থাকে? সে সার্কুলেশনে বেশি থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে সে লিভার অ্যান্ড কিডনিতে প্রচুর পরিমাণ ভাঙতে থাকবে। সে কাজ ইফেক্ট দেওয়ার হচ্ছে সে তার কাজ কী হবে? সে ভাঙতে থাকবে প্রচুর পরিমাণে। ভেঙে সে কী তৈরি করবে? ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। আর ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড কোন দিক দিয়ে বের হয়? এক্সক্রিশন হয় থ্রু ইউরিন। আর এই জন্যই আমরা ফিওক্রোমোসাইটোমাতে ইউরিন ভিএমএ টেস্ট করি, ইউরিন ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড টেস্ট করে থাকি। তো এটা হচ্ছে মোটামুটি তার ফেট, যে তার পরবর্তী ফাংশন মানে পরবর্তী জিনিসটা সে কী করবে এটা। এখন এরপর আমরা আসবো হচ্ছে যে রিসেপ্টরের যে ফাংশনগুলো সেগুলো, যে α1 α2 এবং এদের ডিস্ট্রিবিউশন এবং ফাংশনটা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরের লেকচারে এটা নিয়ে আলোচনা করব।